তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যে কৃষক বন্ধুর ভেরিফিকেশান চলছে এবং এর একটি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। এই ফর্মটা ফিল আপ করে যারা কিন্তু কৃষক বন্ধু পেত সুবিধা, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, তার প্রতিটা পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। কোথায় কোন ডিটেলস বসাবেন এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, এই ভুলগুলি করলে কিন্তু এই ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে এবং আপনার ভেরিফিকেশান ইনকমপ্লিট কিন্তু থাকতে পারে। সেই জন্য কোথায় কোন ডিটেলস বসাবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা কিন্তু পিএম কিষানের সুবিধা পাচ্ছে বর্তমানে, তাদেরকে এই কৃষক বন্ধু এই যে ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। অথবা স্বামী স্ত্রী উভয় কিন্তু কৃষক বন্ধু সুবিধা পেত, তো সেক্ষেত্রে কি দুজনকে কি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে নাকি, অথবা এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা কোথায় জমা দেবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু কৃষক বন্ধু যারা সুবিধা পাচ্ছে, তাদের কিন্তু এই অ্যানেক্সারি 1 ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবার যারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছে, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই। ধরুন আপনি পিএম কিষাণ পাচ্ছিলেন এবং কৃষক বন্ধুও পাচ্ছিলেন, সেক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। যারা শুধুমাত্র কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছে বর্তমানে, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে পিএম কিষাণ যারা পাচ্ছে তারা এই ফর্মটা কেন ফিল আপ করবে না। দেখুন, বর্তমানে যারা পিএম কিষাণ পাচ্ছে তাদের বর্তমানে ভেরিফিকেশান করার পদ্ধতি রয়েছে, যেমন কিন্তু কেওয়াইসির মাধ্যমে ভেরিফিকেশান আপনারা করতে পারেন। কিন্তু কৃষক বন্ধু যারা পায়, যারা শুধু, তাদের কিন্তু কোনো রকমের ভেরিফিকেশানের প্রসেস নেই, যে কোনো রকম সিস্টেম নেই যে যে পাচ্ছিল সে বর্তমানে বেঁচে আছে কি না, সে মারা গেছে কি না, সঠিক মানুষ পাচ্ছে কি না। তো ভেরিফিকেশান করার জন্য এই যে ফর্মটা ফিল আপ করে জমা করলেই তবেই কিন্তু আপনার ভেরিফিকেশান হবে এবং পরবর্তী সময় আপনি কৃষক বন্ধুর টাকা তবেই আপনি পাবেন। তো সেই জন্য যারা পিএম কিষাণ যারা সুবিধা পায় তাদের অলরেডি ভেরিফিকেশান হয়ে আছে। তো সেই জন্য যারা শুধুমাত্র কৃষক বন্ধু পায় তাদের কিন্তু ভেরিফিকেশান এই ফর্মের দ্বারাই হবে। আচ্ছা, এবার ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন এবার ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ যদি ফর্ম ফিল আপে কোনো রকম যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট হবে না এবং পরবর্তী সময় কৃষক বন্ধুর সুবিধা থেকে আপনি বঞ্চিত কিন্তু হতে পারেন। সেই জন্য সঠিকভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর সর্বপ্রথম কী করবেন, এই যে অ্যানেক্সারি ফর্মটা আপনাকে নিতে হবে। এবার কোথা থেকে, হয় আপনি ব্লক অফিস থেকে নিতে পারেন, অথবা আপনার পঞ্চায়েত অফিস থেকে নিতে পারেন, অথবা আপনার সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশানে এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে ফর্মটাকে আপনাকে সঠিকভাবে ফিল আপ কিন্তু করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম কিন্তু কী বলা হয়েছে, কৃষক বন্ধু আইডি নম্বর। এবার এই আইডি নম্বরটা আপনি কোথা থেকে পাবেন, এটা কিন্তু অনলাইন থেকে খুব সহজে আপনি বার করতে পারবেন। যেহেতু আপনি কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার আধার কার্ড অথবা ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে কৃষক বন্ধু আইডি নম্বরটা আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য কৃষক বন্ধু যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, এখানে চলে আসার পর এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হয় আপনার ভোটার নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার সিলেক্ট করবেন এখান থেকে। আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম, করে দেওয়ার পর সেই নাম্বারটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। সেই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর আই এম নটের ওপর এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি যে কৃষক বন্ধু আইডি নম্বর অর্থাৎ যে কেবি আইডি নম্বর এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন এবং এই আইডি নম্বরটা ফর্মে কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে কেবি আইডি নম্বর। এই নাম্বারটা এখান থেকে আপনি ভালো করে লিখে নেবেন। লিখে দেওয়ার পর সেই ফর্মে কিন্তু এই আইডি নম্বরটা আপনাকে বসাতে হবে। তো সঠিকভাবে ফর্মে কিন্তু এই আইডি নম্বরটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর বলা আছে যে ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বর, এটা কিন্তু আপনাকে বসাতে হবে না, এটা কিন্তু অফিস বসাবে। যখন আপনি ফর্মটা জমা করবেন তখন সিরিয়াল নম্বর আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু এই যে পাশের এই যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এটা কিন্তু অফিস এর কাছে ঠিক চিহ্ন মারবে। আপনি যে নাম লিখেছেন অথবা বাবার নাম, অ্যাড্রেস এগুলো লিখেছেন, এগুলো সব ঠিকঠাক রয়েছে কি না, তো সেক্ষেত্রে অফিস কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবে। এইভাবে কিন্তু আপনার নামের পাশে এখানে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবে। আপনার বাবার নাম যদি ঠিক থাকে এখানে ঠিক চিহ্ন মেরে দেবে। এইভাবে কিন্তু এগুলো ঠিক চিহ্ন মারবে। তো সেই জন্য এই ঘরগুলি আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। আপনাকে এই যে ঘরটা রয়েছে এই ঘরগুলিতে আপনাকে সমস্ত ডিটেলসগুলি আপনাকে একে একে বসাতে হবে।
ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, এখানে 1 নম্বর কী বলা হয়েছে, 1 নম্বর বলা হয়েছে যে কৃষক বন্ধুর রেকর্ডে অথবা আপনার ব্যাংকের বইতে যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনার সঠিকভাবে লিখতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সবগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করবেন এবং বড় হাতের অক্ষরে আপনি সবগুলো ডিটেলস কিন্তু ফিল আপ করবেন, তাহলে কিন্তু সঠিক হবে। ওকে, তো সেই জন্য আপনার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন, যেটা কিন্তু কৃষক বন্ধুতে অথবা আপনার ব্যাংকের বইতে যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার পিতার নাম অর্থাৎ আপনার বাবার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, অথবা কেউ যদি মহিলা আবেদন করছেন তার স্বামীর নামও বসাতে পারেন। ঠিক আছে, তবে এখানে ঠিক চিহ্ন মারবেন। আমি এখানে বাবার নাম বসিয়েছি, সেই জন্য এখানে যে ফাদারের উপরে কিন্তু ঠিক চিহ্ন মেরেছি। ঠিক আছে, ঠিক চিহ্ন মেরে এখানে বাবার নামটা বসিয়ে দেবেন। ওকে, তারপরে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। এবারে এখানে ঠিকানায় কী বসাবেন, এখানে কিন্তু ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এই 3টি অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে কী করবেন, এরপর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ যে জেলার নামটা সঠিকভাবে লিখে দেবেন। জেলার নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা সঠিকভাবে লিখে দেবেন। আপনার যে ব্লক হয়ে থাকে সেই ব্লকের নামটা লিখবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। তারপর বলা হয়েছে যে মৌজা বা ভিলেজের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আপনার যে গ্রামের নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে এখানে ব্যাংকের তথ্য কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, আপনার যে ব্যাংকের তথ্যটা সেটা এখানে বসাতে হবে। তো সেই জন্য ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটাকে লিখে দেবেন। তারপরে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। দেখুন এখানে যে ব্যাংকের তথ্যগুলি বসাবেন, যেটা কৃষক বন্ধু দেওয়া ছিল সেই ব্যাংকের ডিটেলসটা বসাতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এসি নম্বর অর্থাৎ আপনার বিধানসভার যে ক্ষেত্রের নাম্বারটা সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পার্ট নম্বর অর্থাৎ যে আপনার অংশ নম্বর, বুথ নম্বর যেখানে আপনি ভোট দিতে গিয়েছিলেন সেই পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার এগুলো কোথা থেকে পাবেন, এই যে এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। তো সেই জন্য ভোটার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসার পর এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপরে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে কী করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কিন্তু পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। আপনার ভোটার কার্ডের নাম কাছ থেকে শুরু করে আপনার পার্ট নম্বর, এসি নম্বর, সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। এবার এখান থেকে দেখে সেখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানে অ্যাসেম্বলি নাম্বার দেওয়া রয়েছে, পার্ট নম্বর দেওয়া রয়েছে এবং সিরিয়াল নম্বরও কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবার এখান থেকে এই ডিটেলসগুলি আপনি সঠিকভাবে এখানে লিখে দেবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে 2026 সালে ভোটারের জন্য এএসডিডি তালিকায় কি আপনার নাম রয়েছে। এবার এই এএসডিডি এর মানে হচ্ছে যারা কিন্তু এসআইআরের সময় অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট ছিলেন, যারা কিন্তু এসআইআর জন্য উপস্থিত ছিলেন না, অনুপস্থিত ছিলেন, তাদের একটি তালিকা কিন্তু তৈরি করা হয়েছিল। সে কোনো মারা গেছে, অন্য জায়গায় চলে গেছে, সেক্ষেত্রে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকায় কি আপনার নাম রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, নো এখানে কিন্তু লিখে দেবেন। এরপর এখানে কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং আপনার অ্যাপ্লিকেশানটা এখনও মতো পেন্ডিং অবস্থায় কি রয়েছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে কিন্তু নো আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে আপনি কি সিএতে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এরকম যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো লিখবেন। তারপর বলা হয়েছে আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দেখুন যেহেতু পিএম কিষাণ আপনি পেলে আপনি আবেদন করবেন না, তো সেক্ষেত্রে এখানে নো লিখবেন। তারপর বলা হয়েছে আপনি কি কাজ করেন কি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাজের কিন্তু নাম দেওয়া রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সঠিকভাবে লিখবেন। আমি এখানে ফার্মার কিন্তু লিখে দিয়েছি। এরপর এখানে বলা হয়েছে যে জমির কিন্তু বিবরণ বা জমির তথ্য কিন্তু আপনাকে এবার বসাতে হবে। এবার কিন্তু জমির রেকর্ডে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে জমির রেকর্ড অনুযায়ী। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে জেল নম্বর, এটা কিন্তু জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, জেল নাম্বারটা লেখা রয়েছে, সেটা আপনি সঠিকভাবে এখানে নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে খতিয়ান নম্বর, জমির খতিয়ান নাম্বারটা লিখে দেবেন।
লিখে দেওয়ার পর তারপরে বলা হয়েছে দাগ নম্বর, এখানে জমির দাগ নম্বরটা এখানে সঠিক বসিয়ে দেবেন। অনেকগুলি দাগ নম্বর থাকলে আপনি কমা কমা দিয়ে দিয়ে দাগ নম্বরটা লিখবেন এবং জমির পরিমাণটা কত এ করে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। চাষযোগ্য জমি যেটা কিন্তু চাষ হয়, যেটা আপনার বাস্তু বাড়ি সেগুলো কিন্তু নয়, যেগুলো চাষ হয় শালি জায়গায় তার যে জমির পরিমাণটা কত সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে জমির খতিয়ানের তারিখ বা আরওআর এর তারিখটা বসাতে হবে, ডেটটা বসাতে হবে। এটাও কিন্তু জমির রেকর্ড কিন্তু লেখা রয়েছে, সেখান থেকে সঠিকভাবে আপনি কিন্তু ডেটটা লিখে দেবেন। দেখুন এখন বর্তমানে কিন্তু যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জমির রেকর্ড কিন্তু বার করতে হচ্ছে, আপডেট জমির ডিজিটাল রেকর্ড বার করতে হচ্ছে। এবার আপনি অনলাইন থেকে বার করবেন, করে দেওয়ার পর সেখানে যে ডেটটা লেখা রয়েছে সেই ডেটটা আপনি সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে বর্তমানে আপনি জমিটা কি কিনেছেন নাকি পূর্বপুরুষের মাধ্যমে আপনার নামে হয়েছে, নাকি আপনার বাবার মৃত্যুর পর আপনার জমিটা আপনার নামে হয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন এখানে, ঠিক আছে। এটা ক্যাটাগরিটা লিখে দেবেন, টাইপটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদানকারী, আপনি কি ইনকাম ট্যাক্স দেন। যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। বোঝা গেল, নো লিখে দেবেন। নো লিখে দেওয়ার পর তারপর আপনি এর পরের পেজে চলে আসবেন। পরের পেজে চলে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার স্ত্রীর কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। দেখুন আপনি যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্ত্রীর ডিটেলস বসাবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে এগুলো বসানোর দরকার নেই, ঠিক আছে। অথবা যারা মহিলা আবেদন করছেন তারা কিন্তু এখানে তার স্বামীর ডিটেলসটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যারা কিন্তু পুরুষ আবেদন করছেন এখানে তার স্ত্রীর ডিটেলস বসাবেন, যারা মহিলা আবেদন করছেন এখানে তার স্বামীর ডিটেলস কিন্তু বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, সবার প্রথম কিন্তু এখানে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার স্ত্রীর কিন্তু ব্যাংকের তথ্য বসাতে হবে, যেমন কিন্তু ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের আইএফএসসি কোড লিখে দেবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখবেন। তারপরে আপনার স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসাবেন, তারপরে এসি নাম্বার, তারপরে পান নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু একে একে আপনাকে বসিয়ে দিতে হবে আপনার স্ত্রীর কিন্তু, ঠিক আছে। সমস্ত ডিটেলস এইভাবে বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে যে আপনার স্ত্রী বর্তমানে কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি, কৃষক বন্ধুর সুবিধা কি পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে বলা হয়েছে যে 2026 সালে যে এএসডিডিতে তালিকায় কি আপনার স্ত্রীর নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে আপনার স্ত্রীর কি নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন। এরপর বলা হয়েছে যে সিএতে পেন্ডিং অবস্থা কি রয়েছে, এই লিস্টে আপনার স্ত্রীর নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে কিন্তু নো নো লিখে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনার স্ত্রী কি পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দেখুন এখানে পিএম কিষাণ হলে তো আবেদন করবেন না, তো সেক্ষেত্রে আপনি এখানে নোটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে আপনার স্ত্রী বর্তমানে কী কাজ করে কি, সেটা কিন্তু এখানে সঠিকভাবে লিখে দেবেন। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখবেন, যদি কৃষক হয়ে থাকে সেক্ষেত্রে কৃষক লিখবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে অঙ্গীকারপত্র, এখানে কী বলা হয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি উপরে যত ডিটেলস বসিয়েছি সেগুলো আমি নিজের জ্ঞান অনুযায়ী আমি কিন্তু সঠিকভাবে ডিটেলসগুলি বসিয়েছি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। তো এরকম একটি অঙ্গীকারপত্র এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে আপনার সিগনেচার, এরপর সঠিকভাবে এখানে আপনার সিগনেচারটা করে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু সিগনেচারটা সঠিকভাবে করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর ব্যাস আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এরপরে কিন্তু নিচেরগুলি এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, অফিস কিন্তু এখানে তার স্ট্যাম্প মারবে, সিগনেচার করবে এবং সঙ্গে আপনার নাম এখানে কিন্তু আপনার নাম কিন্তু লিখে দিবে এবং বর্তমানে আপনার মোবাইল নাম্বার সেটা লিখে দিবে এবং কিন্তু এখানে আপনার সিরিয়াল নম্বর, কৃষক বন্ধু আইডি নম্বর, এগুলো কিন্তু সঠিকভাবে একে একে লিখে দিবে। এগুলো তো অফিস করবে, ঠিক আছে। অফিস কিন্তু লিখে দেওয়ার পর তারপরে অফিস কিন্তু এখানে সিগনেচার করবে, স্ট্যাম্প মারবে, মেরে দেওয়ার পর এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। এই যে নিচের অংশটা এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস কী কী লাগবে। দেখুন এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাংকের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাংকের জেরক্স এবং সঙ্গে আপনার যে জমির যে রেকর্ডটা যে আরওআর কপিটা
সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন এবং যে যার ডকুমেন্টসের নিচে সে যা সই করবে, আপনার ডকুমেন্টসের নিচে আপনি সই করবেন, আপনার স্ত্রীর ডকুমেন্টসের নিচে আপনার স্ত্রী কিন্তু সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। কোথায় জমা করবেন? বর্তমানে যে আপনার যে ব্লক অফিসে যে কিষাণ মান্ডি অফিস রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেখানে আপনি জমা করতে পারেন, অথবা পঞ্চায়েতে বর্তমানে ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানেও আপনি জমা করতে পারেন, অথবা অনেক জায়গায় ক্যাম্প হচ্ছে না, পরবর্তী সময় ক্যাম্প হবে, সেখানেও কিন্তু আপনি জমা করতে পারেন। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার বলে কি, যারা কিন্তু পিএম কিষাণ সুবিধা পাচ্ছেন তাদেরকে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে না। যারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু সুবিধা পাচ্ছেন তাদের কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করে জমা দিতে হবে। একই বাড়িতে স্বামী এবং স্ত্রী দুজনে কিন্তু কৃষক বন্ধু পেত, তো সেক্ষেত্রে তাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে? হ্যাঁ, করতে হবে। দুজনে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করবেন। যারা যারা কিন্তু পিএম কিষাণ পায় তাদেরকে করতে হবে না, কিন্তু যারা যারা শুধুমাত্র কৃষক বন্ধু পায়, আপনার পরিবারে যারা যারা শুধুমাত্র কৃষক বন্ধু পায় তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, এবার একটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ব্যাস, এবার কিন্তু কৃষক বন্ধু আপনার চালু থাকবে এবং যারা কিন্তু কৃষক বন্ধু শুধু পায় তাদের কিন্তু পিএম কিষাণ আয়তায় কিন্তু এবার নিয়ে আসা হবে এবং পরবর্তী সময় এর সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো সেই জন্য যারা যারা কিন্তু কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু যত শীঘ্রই সম্ভব এই ফর্মটা ফিল আপ করে জমা করে দিন। তারপর কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর কৃষক বন্ধুর সমস্ত রকম সুবিধা আপনারা পাবেন। কৃষক বন্ধু কিন্তু বন্ধ হচ্ছে না। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।